গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা এখন সকালবেলায় বেরোচ্ছি সাফারি করার জন্য। এই হচ্ছে আমাদের কটেজ। এখন বাজে হচ্ছে 5:30। আমাদের একটু লেট হয়ে গেছে। এখন জলদাপাড়া সাফারিটা আমরা করবো, কার সাফারিটা করবো। উর্মি আসছে। সো এই হচ্ছে টোটাল আমাদের যে প্রপার্টিটা আমরা রয়েছি, অরণ্য। খুবই সুন্দর প্রপার্টি। রিনি হাই বলে দাও সবাইকে। চলুন যেতে যেতে কথা হবে, দেখি কিছু দেখা যায় কিনা। আজকে একটু মেঘলাও আছে, আকাশটা সুন্দর পরিবেশ। একটা কথা জানিয়ে রাখি, এইটা হচ্ছে আমাদের ইকো ট্যুরিজমের গেস্ট হাউসগুলো। আর উল্টো দিকে এবং এটা দিয়ে গেট থেকে বেরিয়ে আপনাদের ডান দিকে যেতে হবে, সেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট যেখান থেকে এইগুলো ছাড়ে, সেটা হচ্ছে এই দিকটা। ওখানে ওই আমাদের জিপ দাঁড়িয়ে আছে, অনেকগুলো জিপ অলরেডি বেরিয়ে গেছে। এটা এই বুকিং অফিস থেকেই আপনাদের টিকিটটাগুলো কাটতে হবে। আর প্রত্যেকটা গাড়ির ফেয়ার হচ্ছে 1750 করে। এটা হচ্ছে, আর যদি আপনারা হাতির পিঠে চেপে চড়তে চান তাহলে আপনারা অনলাইনে সেটা বুকিং করতে পারবেন, কিন্তু গাড়িটা আপনাদের এখান থেকেই করতে হবে। এরা ক্যাশে নেয়, নো কার্স নাথিং। কেন জানি না, আজকের দিনও এরকম। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট। আর পেছনে যেটা আমরা আসলাম সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে। সো এখন আমরা गाडीতে উঠবো, দেখা যাক। स्क्वेअर किलोमीटर আছে এখানে মেইনলি ওয়ান অ্যান্ড রাইনোসারাসের জন্য ফেমাস। ইন্ডিয়ার মধ্যে ওয়ান অ্যান্ড রাইনো হচ্ছে প্রথম, হচ্ছে আসামের কাজিরাঙা। সেকেন্ড পজিশন আছে আমাদের এই জলদাপাড়ায়। এখানে প্রায় কিছুদিনই আগে এখানে রাইনো সেন্সাস হয়েছিল, তার মধ্যে 331টা মতন গন্ডার আছে। তাছাড়া হাতি আছে, বাইসন আছে, হরিণ আছে। হরিণের মধ্যে 4 প্রজাতির হরিণ আছে। স্পটেড ডিয়ার আছে, বার্কিং ডিয়ার আছে, হক ডিয়ার আছে, সাম্বার আছে। তাছাড়া লেপার্ড আছে, বিষাক্ত সাপগুলো আছে, বড় বড় পাইথনগুলো আছে, এইগুলো আছে। এখন জঙ্গলে যাচ্ছেন, কি পাবেন? দাঁড়া না, একটু হরিণ। এটা হচ্ছে সোনার হরিণ, বার্কিং ডিয়ার। ময়ূরী পিএন, মামা পিএন। এটা এরকমই টাইপের থাকে, এর থেকে বেশি বড় হয় না। এটা মেল সিং আছে যেহেতু, এটা তাই জন্য মেল। এটা আরো একটা আগে রয়েছে কি? না না, এটা হচ্ছে বার্কিং ডিয়ার বা সোনার হরিণ, যেটা গোল্ডেন কালারের। চলে, এখন জঙ্গলে যাচ্ছেন, কি পাবেন না পাবেন সেটা সব লাকের উপরেই ডিপেন্ড করবে। আর দুই দিকে তাকিয়ে থাকবেন, যদি আমাদের চোখে মিস হলে কাইন্ডলি আপনারাও বলবেন। আর রাইট সাইডে দেখুন একটা তারে বেড়া লাগানো আছে, ডান দিকে তারে বেড়া দেখেছেন রাইট সাইডে? এটা হচ্ছে ব্যাটারি সিস্টেমে, দিনে অফ থাকে, সন্ধ্যা পরেই লাগানো থাকে। সামান্য ভোল্টেজ, কোনো এফেক্ট হবে না, ঝাটকা শুধু লাগানো। মূল কারণ হলো এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার ওই সাইডে গ্রাম আছে, যেহেতু কোনো জন্তুরা ওই সাইডে না যায় তাই জন্য লাগানো। কিন্তু জঙ্গলি হাতি কি করবে, যে কোনো গাছে ডাল টাল ভেঙে তারটাকে ডিসকানেক্ট করে দেয়। আচ্ছা, তারপরে খাওয়ার জন্য ওইদিকে চলে যায়। আর এই গেট থেকে 6.5 কিলোমিটার ভিতরে একটা গেস্ট হাউস ছিল, আপাতত নাই, পুড়িয়ে গেছে লাস্ট গত বছরই পুড়িয়ে গেছে। যার নাম হচ্ছে হলং বাংলো, নাম নিশ্চয়ই শুনেছেন মনে হয়। এখানে জ্যোতি বসুর প্রিয় জায়গা ছিল। আর এখানে যদি নাইট স্টে করতেন, বেডরুম থেকে ওয়াইল্ড লাইফ অবজারভেশন করতে পারতেন, সন্ধ্যা পরে এখানেই চলে আসতেন। এখানে অ্যাকচুয়ালি সল পিট করা আছে, নুনের জায়গা আছে। এই নুন খেতেই গন্ডার, হাতি, বাইসন, হরিণ, বিশেষ করে তৃণভোজী প্রাণীরা আর রাত্রের দিকেই বেশি করে আসে, কখনো দিনেও চলে আসে। তো হলং বাংলোটা এখন কি রেডি হচ্ছে না, কিছু হয় নাই, ওটা আমাদের একটা পয়েন্ট, ওইখানে আমরা যাব। আর এই ছোট ছোট ওয়াচ টাওয়ারগুলো দেখতেছেন, এই অ্যাকচুয়ালি এই জলদাপাড়া জঙ্গলটা হচ্ছে কোনো ফেন্সিং নাই, চারোদিকে ওপেন। আচ্ছা, ওপেনের কাছাকাছি কিছু গ্রামগুলো আছে, একদম জঙ্গলের লগোয়া। এখানে 32 ভিলেজার আছে। আচ্ছা, 32 ভিলেজারের মধ্যে কমপক্ষে 90 থেকে 1 লাখের পপুলেশন। ওই গ্রাম থেকে আমি একজনও, ওই দাদাও ওই গ্রাম থেকে, জঙ্গলের পাশাপাশি গ্রামগুলো। আচ্ছা আচ্ছা। রাত্রে হতে হতে এই গ্রামের মধ্যে হাতি ঢুকে যায়, বাড়ি ঘর ভেঙে দেয়, ফসল খেয়ে দেয়, কখনো লেপার্ড ঢুকে যায়, ছাগল মুরগি নিয়ে যায়, কোনো দিন বড় বড় পাইথন ঢুকে যায়, বিষাক্ত সাপগুলো ঢুকে যায়। সবসময় এই গ্রামগুলো এফেক্টেড। আর এই গ্রাম থেকেই আবেদাভাবে গ্রামবাসীরা জঙ্গলে ঢুকে যায় জ্বালানি কাঠের জন্য, পশুপালনের জন্য, কখনো প্রচুর হয়ে ঢুকে যায়। তাদেরকে আটকানোর জন্য মাঝে মাঝে, এখন ফেরার পথে দেখবেন মাঝে মাঝে স্টাফরা এই ওয়াচ টাওয়ারে বসে থাকবে,
আর রাত্রেবেলায় গাড়িতে করে আর হাতিতে করে পেট্রোলিং হয়, আচ্ছা। তাই জন্য এই ওয়াচ টাওয়ারগুলো। আর এটা হচ্ছে কলম নদী, ওই কলমটাই এই যে আমরা যেটা হল নদীটাই আমাদের সঙ্গে সঙ্গে চলে। ওটাও আমাদের একটা পয়েন্ট পরে দেখতে পাবেন। আর ময়ূর অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ময়ূর জন্য কোনো চিন্তা করবেন না, ময়ূর নিরাপদে অনেক অনেক ধরনের গাছগুলো আছে। এই সাদা সাদা গাছ হচ্ছে পিটালি, এটা বড় গাছ হচ্ছে শিমুল গাছ, ওটা এটা হচ্ছে গামারি গাছ, বুঝলেন তো? মানে অনেক, এই যে কালো গাছটা হচ্ছে খয়ের, আমরা যেটা পানি খয়ের খাই না, এই যে কালো গাছটা হচ্ছে খয়ের গাছ, এই যে এটা। আচ্ছা, এটা নেশা হয়? না, যেটা পানি দেয়, হ্যাঁ, হ্যাঁ। এই যে এটা পড়ে আছে, এটা মিথ্যাও খয়ের গাছ। আচ্ছা, আর অর্কিড আছে, অর্কিড অনেক ধরনের অর্কিড আছে এখানে, 16-17 টাইপের অর্কিড আছে। বাহ। বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের অর্কিড বলে এখানে। একটু রোদ হইলে পরে সব নিচে না, বুঝলেন তো? হ্যাঁ, লেপার্ড আছে। লেপার্ডও গাছে উঠতে পারে, কিন্তু একদম লাস্ট মাথায় গিয়ে বসে থাকে, ছোট ডালের মধ্যে বসে থাকে ময়ূরটা। আরেকটা কথা বলছি, জঙ্গলে দেখবেন বিশেষ করে কাঠে বিজি করা থাকে, এই যে আমরা কাঠের বিজির উপরে বলবো, এটা একটা কারণ আছে, এটা হচ্ছে সেফটি। যে কোনো স্টাফরা ডিউটি করতে থাকবে, সামনে ওয়ার আলি করুন, সঙ্গে সঙ্গে কাঠে বিজি উঠে সেফটি পাবে। একটা হাতির ওজন 3 থেকে 4 টন হয়, তো কখনো কাঠে বিজির উপরে উঠে ওজানে কি করে উঠে ভেঙে, তাই জন্য জঙ্গলের মধ্যে দেখবেন বিশেষ করে কাঠে বিজি করা থাকে। আচ্ছা, আচ্ছা, এতদিনে বুঝলাম কেন কাঠের বীজ করা থাকে। করা আছে না স্যার, এখান থেকে হাতি রাইড, ম্যাডাম এই যে এখান থেকে হাতি রাইড স্টার্ট, এখান থেকে 1.5-2 কিলোমিটার নিয়ে যাবে, এদিকেও নিয়ে যেতে পারে, এদিকেও নিয়ে যেতে পারে। এটা মাউথের উপর ডিপেন্ড করে, আর সামনে একটা হলম বাঁধ ছিল, আমরা এখানে ফিরার পথে এখানে ঢুক। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ মাউথ আছে ম্যাডাম। উনি মাউথ করবো কি না? আর জঙ্গলে ছোট বড় নদীগুলো, নদী নালাগুলো অনেক আছে। ওয়াচ টাওয়ার এটা। কি সুন্দর লাগছে। এই যে এইখান থেকে পুরো ফাঁকা টাইপের জঙ্গল পাবো, এটা হচ্ছে গ্রাস ল্যান্ড। আচ্ছা, এই কন্টারের জন্য। হাতিও খায়। এই যে এখানে পোষা হাতিগুলো রাখা হয় স্যার, প্রত্যেক ওয়াচ টাওয়ারের মধ্যে পোষা হাতি থাকে পেট্রোলিং এর জন্য, মানে জঙ্গলের ভিতরে তো হেঁটে পারা যায় না, মানে যখন অ্যাক্সিডেন্ট হইতে পারে, যখন অ্যাক্সিডেন্ট হইতে পারে, তাই জন্য এই পোষা হাতি দিয়েই পেট্রোলিং। এই যে এই গাছগুলো দেখেন না, এটা প্লান্টেশন করা, এগুলো এই যে ময়ূর নীল ছবিটা, কত ময়ূর। হ্যাঁ, এগুলো তুলছে বাবা।
যেটা ভিডিও ভাইরাল হয়েছিল না, যেটা রাইনো অ্যাটাক ইন জলদাপাড়া, এই যে এখানেই পাল্টি হয়েছিল স্যার। এখানে এই যে এখানে, এই জায়গাটা, এই প্লেসে। আচ্ছা এখানেই এইদিকে ঘন্টা ছিল, এই ঘন্টা ঠিক আছে, এবার আমরা আজকে 27 তারিখ, আমরা সকালবেলা সাফারি করে এসেছি। এখন আমরা জলদাপাড়া থেকে বেরোচ্ছি, অরণ্য রিসর্ট থেকে। সেটা ভালো ছিল এবং আমরা এখান থেকে সোজা চলে যাব উদালগুড়ি। উদালগুড়িতে আজকে আমরা রাত্রেবেলা স্টে করব। অ্যারাউন্ড 353 কিলোমিটার মতন স্টে আছে, জার্নি আছে। তারপর আমরা স্টে করব, আর কালকে তারপর ওখান থেকে আমরা সোজা দিরাং বেরিয়ে যাবো। আচ্ছা, অনেকেই হয়তো জানতে চাইবে যে ভালুকপংয়ে না থেকে আমরা উদালগিরিতে কেন থাকছি, সেটা কি তুমি একটু বলতে চাও? না, ভালুক পয়েন্টে থাকবো না, কারণ ব্যাপারটা হচ্ছে ওখানে আমাদের যে ইআইএলপি করা রয়েছে সেটা আমাদের আগামী কাল থেকে করা রয়েছে, 28 তারিখ থেকে করা রয়েছে। তাই জন্য আমরা ভালুক পয়েন্ট পর্যন্ত যাব না আজকে, আমরা উদলগিরি পর্যন্তই যাব। কারণ ভালুক পর্যন্ত যেতে যেতে অনেক রাত হয়ে যাবে আমাদের। সেই জন্য আমরা কোনো একটা প্রপার শহরের মধ্যে সমতলে থাকবো। তারপর আমরা ওখান থেকে কালকে সকালবেলা বেরোবো ভালুক পয়েন্টের দিকে। ভালুক পয়েন্ট থেকে আমরা ডাইরেক্ট চলে যাব বমডিলা হয়ে দিরাং। তো এই মোটামুটি এখন আমরা স্লিপ চালু করলাম, এখন 9:30 বাজে। তো দেখা যাক কতক্ষণ লাগে, হয়তো এরকম 6:30 নাগাদ আমরা গিয়ে পৌঁছাবো উদলগুড়ি। আমরা একটা আপাতত রিজার্ভ করে রেখেছি, হোটেল জেডি হোটেল জেডি না কি যেন। তো এখন দেখা যাক রাস্তা কীরকম থাকে, তারপর ডিপেন্ড করবে যে আমরা কখন গিয়ে পৌঁছাবো। বাট আপাতত মনে হচ্ছে 6:30টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। 353 কিলোমিটার, আমরা মাঝখানে তেলও ভরাবো। এই পর্যন্ত আসতে আমাদের মোটামুটি, আমাদের ডিজেল গাড়ি, তো মোটামুটি আমাদের এই 3,500 টাকার মতন তেল লেগেছে। 685 কিলোমিটার আমরা এসেছি এখন পর্যন্ত। এবার রাস্তায় যেতে যেতে আপনাদের সঙ্গে আরও ডিটেলস শেয়ার করবো আমরা। We saw monkeys in breakfast. এখন এই আজকে দিনের ফার্স্টে গুয়াবাড়ি টোল প্লাজাটা হচ্ছে ফার্স্ট টোল প্লাজা আমাদের। এখানে বুঝলামও না যে টোলটা কাটলো কি কাটলো না। রাস্তা কন্ডিশন অত্যন্ত ভালো। মাদারিহাটের কিছুটা পর থেকে 4 লেন হাইওয়ে পাওয়া যাচ্ছে। সিনিক বিউটি অসাধারণ। ডিজেল দেখলাম 93 অ্যারাউন্ড চলছে এখানে, 70-80 পয়সা কম শহর থেকে। এবার আসামের দিকে গিয়ে ফুল ট্যাঙ্ক করাবো আমরা। আপাতত যেরকম টাইম দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 6টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত, কারণ রাস্তা যেহেতু ভালো, কন্ডিশন ভালো, পুরো ফুললি কংক্রিট রাস্তা, এটা কোনো অসুবিধাই হচ্ছে না। রাস্তায় গাড়ির সংখ্যাও কমই আছে, এই আর কি। এখন আমরা আলিপুরদুয়ারের মধ্যেই আছি, আর উইদিন 90 কিলোমিটার্সের মধ্যে বনগাইগাঁও এসে যাবে, দেন আমরা আসামে এন্ট্রি মারব। তারা সঙ্গে থাকুন, আরও ডিটেলস আমরা শেয়ার করবো আপনাদের সঙ্গে। শঙ্কোষ নদীর ওপরে এই ব্রিজটা পেরোলেই আমরা, মানে এই ব্রিজটা থেকেই আসাম শুরু হচ্ছে, তাই তো? এই ব্রিজটা ক্রস করলাম। ব্রিজের একদিকটা, যে দিক থেকে আমরা আসছি সেই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ক্রস করলে পরেই আমরা আসামের মধ্যে ঢুকে গেলাম। ঠিক আছে, এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন, এই ব্রিজ শেষ হলো, এই আমরা শঙ্কোষ নদী ক্রস করলাম, আর এই আমাদের আসামে আমরা ঢুকে পড়লাম। এখন যা
যতখানি স্ট্রেচ আমরা যাব পুরোটাই আসামের মধ্যে দিয়েই যাব। আমাদের বাঁ দিকের দিকে ভুটানের দিকটা থাকবে। আর এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমরা যখন জলদাপাড়া অরণ্য থেকে বেরিয়েছিলাম তখন আমরা ইনিশিয়ালি প্ল্যান করেছিলাম যে ভালুকপং হয়ে আমরা বোমডিলা ক্রস করে আমরা দিরাঙে পৌঁছাবো। কিন্তু পথে যেতে যেতে আরেকটা আমাদের অল্টারনেটিভ রুট যেটা আমরা দেখি যে আমরা যেহেতু উদয়গিরিতে আমরা উদয়গিরির উপর দিয়ে আমরা যেহেতু যাব, সেই জন্য আমরা উদয়গিরি থেকে আধা ঘন্টা ডিস্টেন্সেই আছে বালেমু চেক পয়েন্ট। সেই বালেমু চেক পয়েন্ট দিয়ে আমরা যদি দিরাঙের দিকে পৌঁছাই তাহলে আমরা শেরগাঁওয়ের রাস্তাটা নিয়ে আমরা বোমডিলা ক্রস করে আমরা দিরাঙে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব, রাদার দ্যান টু গো অ্যারাউন্ড ভালুকপং অ্যান্ড দেন বোমডিলা অ্যান্ড দেন দিরাং। সো আমরা আইএলপিটা আমরা পরের দিন চেক করাই হচ্ছে বালেমু চেক পয়েন্টে, which is around only 30 minutes far from the hotel we stayed in Udalgiri. তো ওটা আমাদের জন্য অনেকটা টাইম সেভিং হয়ে গেছিল। আপনারা যারা গাড়ি নিয়ে যাবেন তাদের নট নেসেসারিলি তাদের ভালুকপং হয়েই তাদের যেতে হবে, বিকজ এই ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্টে আপনাদের ইদার বালুমু চেক পয়েন্ট থেকে ক্রস করতে হবে আইএলপি নোটিফাই করে, বা আপনাদের ভালুকপং থেকে করতে হবে। তো উদলগুড়ি থেকে ভালুকপং অনেকটাই দূর, তার থেকে আপনারা বালুমু চেক পয়েন্ট থেকে ক্রস চেক মানে নোটিফাই করে আপনারা উপরের দিকে উঠতে পারেন। আর চারদিকের সিনারিগুলো ভীষণ সুন্দর। তবে রোদ আছে খুব, যখন নামছি রোদের তাপটা টের পাচ্ছি, বেশ চড়া রোদ। একদিক থেকে ভালো, মানে বৃষ্টিটা হচ্ছে না। জলদাপাড়া থেকে আমরা যখন স্টার্ট করেছি, আজ সকালবেলা যখন গেছিলাম জঙ্গল সাফারিতে তখন বেশ কাদা দেখেছি, কারণ কালকে বা 2-3 দিন আগেও ওদিকটায় বৃষ্টি হয়েছে, তো সেই কারণে এইদিকে এখনো পর্যন্ত সেরকম কিন্তু ওয়েদার কন্ডিশন আমরা দেখছি না। তো একদম মনসুনের বিগিনিংয়ে আমরা দিরাং ঢুকবো, তো তখনকার অভিজ্ঞতা আবার ভাগ করে নেব, চান্স আছে বৃষ্টি হওয়ার ওই সময়টা। কোকরাঝাড় ডিস্ট্রিক্ট এটা। এইটা আমরা এখন আছি কোকরাঝাড় ডিস্ট্রিক্টের মধ্যে। সঙ্গে থাকুন আপনারা, আগের আপডেট দিতে থাকবো। আমাদের মতো আপনারাও রাস্তার ভিউ এনজয় করুন আমাদের সাথে। Start recording emergency video. একটু আগেই বলছিলাম যে এদিকটা মেঘলা এখনো দেখছি না, বা বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস পাচ্ছি না, বাট বলতে বলতেই আমরা কিন্তু এখন আকাশের দেখছি চেহারাটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, বৃষ্টি আসবে বলেই মনে হচ্ছে। আর দারুণ লাগছে কিন্তু এখন সব মিলিয়ে, একদম কালো আকাশ, নিচে সবুজ গাছ, সুন্দর রাস্তা, আর ভীষণ সাজানো গোছানো। আসামে ঢোকা ইস্তকি দেখছি যে জায়গাগুলো, এক একটা জায়গা পেরিয়ে আসছি, আর খুব মানে রঙিন বাড়িঘর, আর তার সঙ্গে খুব সাজানো গোছানো, পরিষ্কার, এই ব্যাপারটা খুব চোখে পড়ছে আর কি। তো ভালো লাগছে। একটা ব্রিজে উঠছি,
লাগছে। আমরা বঙ্গাইগাঁও কাছাকাছি প্রায় চলেই এসেছি, হয়তো আর 10 কিলোমিটারের মধ্যেই। 10 কিলোমিটার হবে না, 3-4 কিলোমিটার। ও, আর 3-4 কিলোমিটারের মধ্যেই আমরা বঙ্গাইগাঁও ঢুকে যাব আশা করি। মোটামুটি ওখানেই আমাদের একটা নেক্সট ব্রেক নেওয়ার কথা। তো সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপডেট দিতে থাকবো। আমরা বঙ্গাইগাঁওয়ে ঢুকে গেছি, এখন আমাদের একটা ঠিকঠাক খাওয়ার জায়গা খুঁজতে হবে। তো আবার একটা ব্রিজে উঠেছি আর দূরে একটা পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। ওয়েদারটা তো এমনিতেই দারুণ হয়ে গেছে, আকাশ একদম কালো। আর এই যে পাহাড়ের রেঞ্জটা আমি একটু জুম করলাম, আপনারাও দেখতে পাবেন, খুব ভালো লাগছে। আমরা আসার সময় এই হোটেলটা নিয়েছি, ওকে, এটাতেই থাকবো আমরা। এটাতেই থাকবো। ওকে, বাবা এই হোটেলটাতে থাকবো আমরা, আচ্ছা। হোটেল হিমালয়। তো দেখা যাক, আমরা অনেকগুলোই হোটেলের পেলাম, ম্যাপে দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি। তো দেখা যাক কি ভালো খাবার জায়গা আমরা পাই, সেইখানেই দাঁড়াবো। আপাতত খালি চোখেই স্ক্যান করার চেষ্টা করছি, কি চোখে পড়ে। এই একটা আছে সামনে। গাছগুলো যেরমভাবে দুলছে তাতেই বোঝা যাচ্ছে যে ভালো হাওয়া দিচ্ছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝেই, বেশ জোরে আসছে মনে হচ্ছে। ড্রাগন ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা কোথাও আমরা পৌঁছেছি, দেখে তো মনে হচ্ছে ভালোই। বাবা গেছে ভেতরে, শুনলাম যে খোলাই আছে। আসলে একটাও কার পার্ক নেই আপাতত, তাই একটু আমরা ভাবছিলাম খোলা আছে কিনা। তো দেখা যাক কিরকম, ভেতরটা কিরকম। দেখে তো বাইরে থেকে ভালোই মনে হচ্ছে, খাওয়া দাওয়াটা ঠিকঠাক হলেই হলো। আহ, বেশ মেঘ গুড়গুড় করছে, ওয়েদারটাও দারুণ, খুব ভালো লাগছে। হ্যাঁ বলো। রিসেপশন, এই বসার জায়গা দেখে তো খুব ছিমছাম পরিষ্কারই মনে হচ্ছে। দেখা যাক খাওয়া দাওয়া কি পাওয়া যায়। কেবিনও রয়েছে দেখছি বসার। যাই হোক, আমাদের বাইরে বসলেই হবে। আমরা আছি সব শুদ্ধ 5.5 জন মেয়েকে নিয়ে, ও তো সারেই। তো দেখা যাক কোথায় বসা যায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খাওয়া দাওয়ার ব্যাপারেও আপডেট করব জায়গাটা কেরম। এদিক থেকে রাস্তাটা এরম ভাবে নেমে এসেছে, আমরা যে ব্রিজটায় ছিলাম ওখান থেকে নেমে এসে ঢুকেছিলাম এই রেস্টুরেন্টটায়। আর এখন আবার আমরা এখান থেকে বেরিয়ে এই দিকটায় রওনা দেব, ওই দূরে পাহাড়ের রেঞ্জটাও দেখা যাচ্ছে আবার। আর মেঘ কিন্তু অনেকটাই কেটে গেছে, যতটা মেঘ হয়েছিল সেটা কিন্তু বৃষ্টি হয়ে আর বর্ষালো না, যেটা আমাদের এক্সপেকটেশন ছিল। তো আগে এগিয়ে যাই আমরা, সঙ্গে থাকুন আপনারা, আবার আপডেট দিতে থাকবো। তো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়েই নেক্সট পাশেই একটা কার ওয়াশিং সেন্টার রয়েছে, এখানে আমাদের গাড়িটা ধুতে দিয়েছিলাম এই লাঞ্চের টাইমটাকে ইউটিলাইজ করে। কারণ বেসিক্যালি আমাদের গাড়িটা একটু ময়লা তো হয়েই ছিল, আর জলদাপাড়াতে বলার পরেতেও আর কি ওই দাদারা টাইম পাননি ওয়াশ করার। তো এখন যখন একটু সময় ছিলই হাতে, সেটা আমরা করে নিলাম। আর আজ রাত্রিবেলা আমাদের স্টপ হচ্ছে উদলগিরি। তো এখান থেকে আমরা রওনা হয়ে উদলগিরিতেই যাব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আমরা আবার পয়েন্ট টু পয়েন্ট আপডেট দিতে থাকবো। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আমরা সমাপ্তি করছি। আপনাদের সঙ্গে আবার আমাদের কালকে ধীরানের পথে কথা হবে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং কমেন্টস অবশ্যই জানাবেন যে আপনারা আরো কি কি ভিডিওতে দেখতে চান, যাতে আমরা আপনাদেরকে সেটা তুলে ধরতে পারি। থ্যাংক ইউ সো মাচ।